প্রিয় দর্শক, ঐক্য.com.বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, আমনের উৎপাদন বেশি, তবু চড়া চালের বাজার। মাদক চোরাচালানে মামলা কম, বাংলাদেশ বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে। বাসের ধাক্কায় বাবা মেয়ে সহ নিহত ৩, ভাঙচুর আগুন। সমকালের শিরোনাম, পণ্যমূল্য কমানোর উদ্যোগ নেই, ডিসেম্বর উত্তাপে অভিযানে ভাটা। নির্বাচনের আগে কপালে ভাঁজ ডিসিদের, ডলার সংকটে পণ্য খালাস বন্ধ ৫ জাহাজে। কালের কণ্ঠের শিরোনাম, কিডনি রোগী নিয়ে মৃত্যু দ্বিগুণ, ধাপে ধাপে বাজেট সহায়তা পাবে বাংলাদেশ। গ্যাসের মূল্যবৃদ্ধির ভার বহনের সক্ষমতা শিল্প খাতের নেই, বিজিএমইএ এর সংবাদ সম্মেলনে বলা হয়েছে। ইত্তেফাকের শিরোনাম, মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে স্মার্ট ডিভাইস। রাজধানীতে বাসের চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর। মানবজমিনের শিরোনাম, শীতেও লোডশেডিং, গরমে কি হবে। রেকর্ডের বাইরে বহু অপরাধ, বাংলাদেশ অচিন্তনীয় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি, বিশ্বব্যাংকের এমডি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সারা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, ফের দূষিত বাতাসে শীর্ষ ঢাকা। সেপ্টেম্বরে ভারত সফর শেখ হাসিনার। জনকণ্ঠের শিরোনাম, বেপরোয়া বাইক, উন্নত রাষ্ট্র গড়তে পাশে থাকবে বিশ্বব্যাংক। সময়ের আলোর শিরোনাম, আওয়ামী লীগে ক্ষমা পর্ব শুরু। পদ্মা সেতু প্রসঙ্গে বিশ্বব্যাংকের এমডি, কৌশলী জবাব, পরিবারে যেমন মতভেদ থাকে প্রকল্প নিয়েও তা হতে পারে। দেশরূপান্তরের শিরোনাম, গায়েবী কোম্পানি ১,০০০ কোটি আমদানি। কালবেলা শিরোনাম, ডিসিদের ২৪৫ প্রস্তাব। শিরোনাম শুনলেন। যদি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কথা দিয়ে শুরু করি, বলা হচ্ছে যে তিনি বলেছেন, অনেক কথাই বলেছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশ অচিন্তনীয় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। অনেক ধন্যবাদ রেজানুর ভাই। বিশ্বব্যাংকের প্রধানের এই সফরটি খুব গুরুত্বপূর্ণ। এমন একটা সময় এসছেন যখন সারা পৃথিবীর মতো বাংলাদেশও কিন্তু অর্থনীতি নিয়ে এক ধরনের লড়াইয়ের ভিতরে আছে, অর্থনীতির গতিকে ঠিক জায়গায় রাখার জন্য। বিশ্বব্যাংকের সাথে আমাদের একটা টানাপোড়েন ছিল একটি বড় প্রকল্পকে কেন্দ্র করে, পদ্মা সেতু প্রকল্পকে কেন্দ্র করে, এবং সেটা আমাদের সম্পর্কের নানা দিক তখন আমরা উঠে এসছে। কিন্তু একথা সত্য যে বহুজাতিক যে কয়টি সংস্থা আছে তার মধ্যে বিশ্বব্যাংক আমাদের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বব্যাংকের পরামর্শ, বিশ্বব্যাংকের তাগিদ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, কিন্তু একথা সত্য যে বিশ্বব্যাংক ছাড়া আমরা আমাদের উন্নয়ন প্রকল্পগুলো খুব কম রেট অফ ইন্টারেস্টে করতে পারতাম না। বিশ্বব্যাংক ছাড়া আমাদের অনেকগুলো কাঠামোগত সংস্কার সম্ভব ছিল না। বিশ্বব্যাংকের সহায়তা ছাড়া আমরা কোনোভাবেই অনেকগুলো প্রো পিপল যেগুলোকে বলে যে দরিদ্র বান্ধব কর্মসূচি, সেগুলোও কিন্তু গ্রাম পর্যায়ে টেনে নেওয়া সম্ভব হতো না। এবং সবচেয়ে বড় যেটা, নারীদের যে সামনে আসা, বাংলাদেশের অর্থনীতিতে নেতৃত্ব দেওয়া, এখানে বিশ্বব্যাংকের কিন্তু বহু ধরনের সহায়তা আছে। কিন্তু একই সাথে বিশ্বব্যাংকেও মনে রাখা দরকার যে এক একটি দেশের এক এক রকমের কনটেক্সট থাকে, নিজস্ব পরিপ্রেক্ষিত থাকে। যেটা আফ্রিকার জন্য প্রযোজ্য সেটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না। ফলে দেখা গেছে ৮০ দশকের ৯০ দশকের যে কাঠামোগত সংস্কার কর্মসূচি, সেগুলো কিন্তু তখন খুব একটা ফলদায়ক হয় না। পরবর্তীতে অবশ্য বিশ্বব্যাংক নিজেও সেগুলো বুঝতে পেরেছে। সবচেয়ে বড় যেটা, বিশ্বব্যাংক কিন্তু বাংলাদেশের অর্থনীতির প্রতিটা স্তর নিয়ে গবেষণা করে, গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে। তথ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার ধারণা এই জায়গাগুলোতে বিশ্বব্যাংকের সাথে আমাদের সহায়তা দীর্ঘদিন থাকবে। বিশ্বব্যাংক বাংলাদেশকে এখন যেই জায়গাটার কথা বলেছে যে একটা চ্যালেঞ্জের মুখে, কথা তো সত্যই, আমরা বহু বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি। একটা হলো করোনার ২ বছর এবং ইউক্রেন যুদ্ধের ১ বছর হতে চলল। সারা পৃথিবীতে একটা মন্দা ভাব আছে, কিন্তু বড় রাষ্ট্রগুলোতেই সেটা আছে। বাংলাদেশেও সেখান থেকে বিচ্ছিন্ন কিছু না, এবং বাংলাদেশের কিন্তু আগের তুলনায় এক্সপোজারটা অনেক বেশি, গ্লোবাল কানেক্টিভিটিটা অনেক বেশি। ফলে বাংলাদেশকে সেখানে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। ভরসার জায়গা একটা, সেটা হলো যে বাংলাদেশের কৃষির পারফরমেন্স সবসময় ভালো, যেটা অনেক দেশে সেইভাবে কন্টিনিউয়াসলি থাকে না। কিন্তু আমাদের যে সামষ্টিক অর্থনীতির যে চাপটা আমাদের এখানে তৈরি হয়েছে, এবং সেখানে আইএমএফ এবং বিশ্বব্যাংকের যে সংস্কারের
তাগিদটা সেগুলো আমাদের আগেই করা উচিত ছিল। আমাদের বড় চ্যালেঞ্জটা হলো আমাদের নগদ টাকার সংকটটা অনেক বড় আকার ধারণ করেছে। আজকে যদি আপনি দেখেন বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট, ইডিএফ ট্রিম বাই $1 বিলিয়ন, আরও 2 থেকে 3 বিলিয়ন কমানো হবে, অর্থাৎ ইডিএফ ফান্ডও কমে যাচ্ছে এক্সপোর্টে, ফলে এলসি খোলা আরও কঠিন হয়ে যাবে। তারপরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন, এমনকি সাব সাহারান আফ্রিকান কান্ট্রিগুলো থেকেও নিচে। ফলে সরকারের হাতে টাকা নেই, ফলে করোনার সময় আমরা দেখেছি যে প্রণোদনার টাকা নিতে হয়েছে ব্যাংক থেকে, অথচ ওটা সরকার নিজে দিতে পারতো, জনগণকে নানাভাবে সহায়তা করতে পারতো, সেগুলো করতে পারে নাই। আমাদের অর্থনীতির যে এই যে একটা বিশাল দুর্বলতা এবং এই যে রাজস্ব আদায়ে যে আমাদের ব্যর্থতা, প্রতিবার আমরা কখনো রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারি না, অর্থাৎ সরকারের ব্যয়ের চাইতে আয় কম। আপনি সংসারটা চালাবেন কি করে? প্রশ্নটা তো সেই জায়গায়, তাই না? আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে তো মুশকিল। আর দুটো জায়গায় রপ্তানি বাণিজ্য, যদি আমেরিকা, ইউরোপ, কানাডা এই জায়গাগুলিতে অর্থনীতি সঙ্গীন অবস্থায় থাকে, তাহলে আমাদের রপ্তানির জায়গাটা, বিশেষ করে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না, এবং আমাদের ডলারের বাজারটা যদি বাজারমুখী না হয় তাহলে রেমিটেন্স সেটাও কিন্তু, ফলে এই চ্যালেঞ্জের কথাগুলো রাইট, কিভাবে ব্যবস্থাপনায় আনবে সেটাই বিষয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিজিএম এর গতকাল একটা সম্মেলন ছিল, সংবাদ সম্মেলন, বলা হচ্ছে যে গ্যাসের মূল্য বৃদ্ধির ভার বহনের সক্ষমতা শিল্প খাতের নেই। অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এরা প্রত্যেকে যে কথাটি বলেছেন যে ব্যবসায়ীরা নাকি, জ্বালানি মন্ত্রী, ব্যবসায়ীরা নাকি নিরবিচ্ছিন্ন গ্যাস নিশ্চিতের পাওয়ার নিশ্চয়তায় গ্যাসের মূল্য বৃদ্ধিতে সম্মতি দিয়েছে 25% পর্যন্ত। হ্যাঁ, 25% পর্যন্ত। এইটি কারা করেছে? এটি করেছে অনেক বড় ব্যবসায়ী, যারা ক্যাশ রিচ, যাদের রপ্তানি বাজার নিশ্চিত এবং যাদের ব্যাংকের উপরে দখল আছে, যে ব্যাংক থেকে টাকা তারা ঠিকই পাবেন এবং যাদের আর্থিক সমৃদ্ধিটা ঠিক জায়গায় আছে। এটা কি সম্ভব ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য, মাইক্রো লেভেলে এটা কোনোদিন সম্ভব যে এই প্রাইস দিয়ে এটা আমি বলবো হঠাৎ করে গ্যাসের দাম এই পর্যায়ে বাড়ানোটা অবিবেচনা প্রসূত হয়েছে। এর আগে জ্বালানি তেলের দামটা দেখেন কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, 51% পর্যন্ত বাড়ানো হয়েছিল, এবং গ্যাসের দামটা এমন এক সময় বাড়ানো হয়েছে তখন বিশ্ববাজারে কিন্তু এটার দামটা কম, বিশ্ববাজারে কিন্তু বাড়ে নেই। এবং আমাদের যে ব্যবস্থাপনা, আমাদের যে নীতি কৌশলের সংকট, সেটা তো বোঝা যায়। আপনি এত বছর ধরে ক্ষমতায় আমরা দেখছি, অথচ গত 10-12 বছরে একটি কূপ খনন করা হয়নি, এখন বলা হচ্ছে কূপ খনন করা হবে। আপনি যদি তখনই গ্যাস খননের চেষ্টা করতেন তাহলে এতদিনের রেজাল্ট পেতেন। আমরা কি করেছি? এলএনজি আন্তর্জাতিক বাজার থেকে নেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে দুর্নীতিও সহজ, কমিশন সহজ, এবং তখন $4 ছিল, এখন $52 চলে যাচ্ছে। কোনোদিন হয়তো চিন্তাও করে নাই যে এটা যে একদিন অস্থির হতে পারে। পৃথিবীতে তো অস্থিরতা যে কোনো সময় আসতে পারে। নিজের উপরে নিজের গ্যাস, মায়ানমার কিন্তু একই সময়ে একই জায়গায় কূপ খনন করে ফলাফল পেয়েছে, আমরা কিন্তু সেই কাজটা করি নাই। বলে এখন বিশ্ববাজারের দোহাই দিয়ে আপনি গ্যাসের দাম, জ্বালানি তেলের দাম, বিদ্যুতের দাম সত্যি যদি মার্কেট প্রাইসে করতে হয়, তাহলে শিল্পের কথা ভুলে যেতে হবে কিন্তু মানুষকে। এবং যে কথাটা বলা হয় যে সাবসিডি দেয় না নানা দেশে, খোদ আমেরিকাতেও কিন্তু সাবসিডি দেওয়া হয়। কে কিন্তু যার আর্থিক সামর্থ্য অনুযায়ী সাবসিডি দেবে। আপনার ছেলেকে আপনি ইংরেজি মিডিয়ামে পড়াবেন, আরেকজন হয়তো তার বাচ্চাকে বাংলা মিডিয়ামে পড়াবে, কিন্তু সাবসিডিটা তো আসবেই। এটাই জরুরি। আপনি একটু আগে রোহিঙ্গা মায়ানমার প্রসঙ্গ তুললেন। মায়ানমার প্রসঙ্গ আসলে এই রোহিঙ্গা প্রসঙ্গ আসে। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে সারা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গা, অনেকে শুদ্ধ বাংলায় কথা বলে মিশে যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে। প্রতি বছর গড়ে 30,000 রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। বর্তমানে দেশে আনুমানিক 12.5 লাখ রোহিঙ্গা। তাহলে এই যে সংকট, সামনে তো আরো ভয়াবহ হবে। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের আমার যেটা মনে হয় যে একটা স্থায়ী সংকটে পরিণত হয়েছে। আমরা কূটনৈতিকভাবে সাফল্য দেখছি না এদের ফেরত পাঠানোর ব্যাপারে। আন্তর্জাতিক সম্প্রদায়ও কিছু সাহায্য করতে চায়, কিন্তু ফেরত নেওয়ার ব্যাপারে কোনো ধরনের সহায়তা করছে না। মানে ব্যাপারটা কি এরকম যে এখানে থেকে যাক। এবং যেটা হলো যে আমাদের তো একসময় আমরা খুব উচ্চস্বরে প্রশংসাও পেয়েছি নানা জায়গা থেকে যে আমরা এত রিফিউজি আশ্রয় দিয়েছি, কিন্তু সেগুলো যে সবই গালভরা বলি ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। চীন যেভাবে মিয়ানমারের পক্ষে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে তাতে করে, এবং রাশিয়া এবং ভারতও কিছুটা, ফলে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো সত্যি খুব কঠিন। কিন্তু রোহিঙ্গাদেরকে আপনি এত মানুষকে
এক জায়গায় আটকেও রাখতে পারবেন না, এটাও বাস্তবতা। এবং তাদের জন্মহার সাংঘাতিক রকমের বেশি, বলে এত বেশি জনসংখ্যা, মানে আপনি 11 লাখ হয়তো খুব ওভারনাইট এটা 22 লাখ হয়ে যাবে। না, এই তো বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে 30,000 রোহিঙ্গা শিশু জন্ম হচ্ছে। এই তো অনেক বেশি, অনেক বেশি। এবং এখানে তো একটা জায়গার মধ্যে অলরেডি আমাদের বায়োডাইভার্সিটি নষ্ট হয়েছে, পরিবেশ নষ্ট হয়েছে। কক্সবাজারে এখন সাধারণ মানুষের চাইতে ওরা বেশি, মানে স্থানীয় জনগণের চাইতে। এবং ছড়িয়ে পড়াটার একটা বড় কারণ হলো, আপনি দেখেছেন এর আগেও যে এই রোহিঙ্গাদের অনেকে জাতীয় পরিচয়পত্র না, পেয়েছে। বিশেষ করে কয়েকদিন আগেই তো কুড়িগ্রামে 2 নারী হ্যাঁ। ওখানে মানে তারা জন্ম নিবন্ধন করতে যেয়ে ধরা পড়েছে রোহিঙ্গা। এটা তো মানে ধরা কুড়িগ্রামে পড়েছে, আর ছড়ায় কতজন পরে নাই, হ্যাঁ। কতজন তাহলে পরে নাই। এবং এখানে এই যে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, এরা কিভাবে এদেরকে সহায়তা গেছে। করছে। গতকালই একটা পত্রিকায় শিরোনাম পড়লাম, চট্টগ্রামে প্রায় 150 রোহিঙ্গার জন্ম নিবন্ধন, সেটা কর্তৃপক্ষ জানে না কিভাবে হয়েছে। জানবে না কেন? না জানার কোনো কারণ নাই, কিন্তু এখানে দুর্নীতি, অর্থের বিনিময়ে একটা চক্র এই কাজটি করছে। এবং রোহিঙ্গারা কিন্তু অপরাধ প্রবণ সাংঘাতিকভাবে, তাদের এখানে খুন খারাপি লেগেই আছে। এবং সেখানে এবং দল উপদলে তো বিভক্ত। নানা বিভক্তি, এবং স্থানীয় জনগণ এখন করুণার উপরে বাস করছে। তারা সিএনজি থামিয়ে, স্কুটার থামিয়ে ছিনতাই করছে, অপহরণ করছে। একটা ভয়ের পরিবেশ এখানে মানে বিরাজ নিজ করছে। ভূমি পরবাসী। একদম নিজ ভূমি পরবাসী। রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের সরকারও দেখেন তেমন কোনো কথা বলছে না, পররাষ্ট্রমন্ত্রীও কিছু বলছেন না। কূটনৈতিকভাবে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি রোহিঙ্গা সমস্যার সমাধান, এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে কোনো আলোচনাই নাই এখন। আমরা ওখানে তুলতেই পারলাম না কোথাও এটাকে। জানি না ভবিষ্যৎ কি বলবে। আমরা একটু ইত্তেফাকের শিরোনামের একটা আলোচনা আসতে চাই। মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে স্মার্ট ডিভাইস, বাড়ছে মৃত্যুহার, বাড়ছে রোগব্যাধি, ইলেকট্রিক্যাল রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফোন কানে, সড়ক ও রেলপথেও বাড়ছে মৃত্যু, ফোনের অতিরিক্ত ব্যবহারের দৃষ্টি বৈকল্য হচ্ছে। কথা প্রত্যেকটাই মনে হয় সত্য, কারণ এটা একটা আসক্তিতে পরিণত হয়েছে। এবং মাদকাসক্তি, এবং গতকালই ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, রেল লাইনে বসে ফেসবুক বা কিছু একটা হয়তো করছিল, কিন্তু গাড়ি যে আসছে শব্দ না পেয়ে একজন অলরেডি মারা গেছে, 2 জন আহত হয়েছে। আমি নিজে সকালবেলা হাঁটতে যাই বা সন্ধ্যায় যখন অফিসে ফিরি, তখন দেখি প্রচুর মানুষ কানে কিছু একটা ইয়ারফোন লাগিয়ে রাস্তা পার হচ্ছেন, মোবাইলে কথা বলতে বলতে। দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে, কোনো দিকে চিন্তা নেই। এটা যদি বেশি যেটা ক্ষতি করছে, মানুষের পড়ার অভ্যাস কমছে, শ্রবণ শক্তি বিলোপ হচ্ছে, ধৈর্য কমছে, এবং প্রত্যেকেই কিন্তু একটা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। এবং এটার একটা রেডিয়েশন আছে, কিন্তু এটা যত বেশি কাছাকাছি থাকবে, বিশেষ করে বলা হয় যে আপনি ঘুমানোর সময় যদি এটা দূরে রাখা যায়, সেটাও হচ্ছে না। সব কিছু মিলিয়ে এটা থেকে তো মানুষকে বের করতে পারবে না। আমি আপনাকে একটা ছোট্ট আমার নিজের দেখা দৃশ্যও দেখাই। ছোটবেলায় আপনি স্কুলের পরে চেষ্টা করেছি মাঠে খেলতে, দৌড়াতে, ফুটবল খেলেছি, যেটা খেলার চেষ্টা করেছি। আমি সম্প্রতি একটা কলেজের পাশ দিয়ে যাচ্ছি, দেখলাম মাঠে বড় বড় ঘাস হয়ে গেছে, কেউ খেলছে না, কিন্তু প্রচুর ছেলেপেলে কোনায় কোনায় ডিভাইস নিয়ে বসে, প্রত্যেকের ডিভাইস নিয়ে ডিভাইসে কি যেন দেখছে, মোবাইলের মধ্যে কি যেন দেখছে, কেউ খেলছে না। পুরো মাঠের মধ্যে বড় বড় ঘাস হয়ে গেছে। না, এটা সত্যি মানে খুব দুর্দান্ত একটা উদাহরণ দিলেন আপনি। আপনি কোথাও আলোচনা করতে যাবেন বা বন্ধুদের ডেকেছেন, অনেকদিন পর ডেকেছেন, দেখা যাবে যে আড্ডাটা শুরু হয়েছে, কিন্তু কেউ কথা বলছে না, সবাই কিন্তু ওইটার মধ্যে, হ্যাঁ কি যেন বললা তুমি, এই শুরু করে দেয়। এইটা তো কি একটা ইউরোপে কোথাও রেস্টুরেন্টে ঢোকার সময় বলা হচ্ছে মোবাইল জমা দিয়ে যাবেন, আমরা চাই আপনারা বন্ধু-বান্ধব আসছেন, নিজেদের মধ্যে মত বিনিময় করেন, যাবার সময় আবার ডিভাইস নিয়ে যাবেন। মানে বাধ্য হয়ে করতে হচ্ছে, করা উচিত। আপনার সামনেই জনকণ্ঠ পত্রিকাটি আছে, ওখানে বেপরোয়া বাইক। এখন প্রশ্নটা হচ্ছে যে সাশ্রয়ী বাহন রাইড এটা শুরু হয়েছে, বাইকে এখন অনেকেই ভাড়া দিয়ে যাচ্ছে, ভাড়ায় চলে যাচ্ছে, কিন্তু যেভাবে প্রাণহানি ঘটছে সেটার কি একটা নিয়ন্ত্রণ তো সম্ভব নাকি? প্রথমত রেজিস্ট্রেশন প্রসেসটা, বিআরটিএর কিন্তু দেখবেন তারা নিজেরাই বলে যে তারা যত রেজিস্ট্রেশন দেয় তার থেকে অবৈধ মোটরসাইকেল বেশি, নিজেরাই স্বীকার করে সেটা। এবং মোটরসাইকেলের দুর্ঘটনার হার সাধারণ যানবাহনের চেয়ে 30% বেশি। স্বাভাবিকভাবেই যারা যোগাযোগ বিশেষজ্ঞ তারাই বলেন এটা। ক্ষতিটা কোন জায়গায় হচ্ছে? ক্ষতিটা হচ্ছে যে তরুণ প্রজন্ম কিন্তু মারা যাচ্ছে, আহত হচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে। আরেকটা হলো, এই মোটরসাইকেলকে যারা গণপরিবহন বানিয়েছে তারা সবচেয়ে বড় অপরাধটা করেছে। পৃথিবীর কোনো দেশে মোটরসাইকেল কোনোদিন গণপরিবহন হতে পারে না। একেবারেই সত্য কথা। এবং কেন দুর্ঘটনার ব্যাপারে, কেন এই মোটরসাইকেল হোক আর অন্য দুর্ঘটনার ব্যাপারে হোক, কেন সরকারের টনক নড়ে না জানেন? নীতি নির্ধারণে টনক নড়ে না, কারণ অতি সাধারণ মানুষ মারা যায়।
সাধারণ মানুষের এটার কোনো মৃত্যুতে- গুরুত্ব নাই। না, সাধারণ মানুষ, দরিদ্র মানুষের মৃত্যুতে রাষ্ট্রের কিছু যায় আসে না। অনেক ধন্যবাদ। একেবারে ছোট্ট করে আপনাকে কাল ডিসি সম্মেলন শুরু হচ্ছে, 245টি প্রস্তাব এবং শিক্ষা বিষয়ক প্রস্তাব বোধহয় করা হয়েছে যে স্কুলটি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত সেই প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আমি সমর্থন করি। এই রাজনীতি কোন রাজনীতি এটা তো আমরা দেখছি। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে এখন আর রাজনীতির প্রয়োজন নেই এবং একচ্ছত্র আধিপত্যের রাজনীতি ক্ষতিকর। আমি মনে করি এটা পাশ হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, ডিসি সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে, 245টি প্রস্তাব করা হয়েছে, সেখানে শিক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। সময়ের প্রেক্ষিতে এই প্রস্তাবগুলো বা এটি ভেবে দেখা খুবই জরুরি। শিক্ষাঙ্গন হবে শিক্ষার জন্যে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।